নমস্কার, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। গ্রেপ্তার সন্দীপ ঘোষ। 16 দিন জিজ্ঞাসাবাদ পরে সিবিআই ধরল আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে। তার মানে সন্দীপ ঘোষকে আপনাদের বুঝতে পারছেন, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, মানে তার আমলেই ঘটেছে এই রকম ষড়যন্ত্র এবং মৃত্যু। এই যে মৃতা যখন মৃত্যু হয়, এই ঘটনাটা ঘটে, সেই সময় কিন্তু অধ্যক্ষ ছিলেন এই সন্দীপ ঘোষ। এবার সমস্ত কিছু দেখে যখন সেখানকার ছাত্ররা, মানে মেডিকেল ছাত্ররা যখন আবেদন তুলছিল, দাবি তুলছিল যে এই সন্দীপ ঘোষই হচ্ছে সবচেয়ে নষ্টের গোড়া, একে আগে এখান থেকে বদলি করতে হবে। কিন্তু আমরা কি দেখলাম? হ্যাঁ, চাপে পড়ে স্বাস্থ্য দপ্তর তাকে বদলি করলো, কিন্তু বদলি করে 4 ঘন্টার মধ্যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করলো, বহাল করে দিলেন অধ্যক্ষ পদে। এবার এইটাই সন্দেহের মানে সাংঘাতিকভাবে সন্দেহ জাগলো সাধারণ মানুষের মধ্যে। যেমন ছাত্রদের লেগেছে, যেমন ডাক্তারদের লেগেছে, সেমনি মানুষও কিন্তু এটা ভাবলো যে কি ব্যাপার, এখান থেকে এত প্রভাবশালী যে মানে মাত্র 4 ঘন্টার মধ্যেই একটা অন্য হসপিটালে তাকে ওই সমপদে রাখা হলো। কি এই সন্দীপ ঘোষ? তারপরেই আমরা দেখলাম কি যে 4 দিনের সময়সীমা পেয়েছিলেন আমাদের রাজ্য সরকার। এবার এত বড় কাণ্ড ঘটলো। এই তখন মেডিকেল সুপার আরজি করে ছিলেন সন্দীপ ঘোষ, তাকে কিন্তু এই 4 দিনের মধ্যে এই পুলিশ, রাজ্য পুলিশ তাকে জেরা পর্যন্ত করেনি, তার বয়ান পর্যন্ত রেকর্ড করেনি। তারপরে দেখা গেল এটা সিবিআই এর হাতে আদালত দিল। আদালত এই মামলাটাকে সিবিআই কে দিল। তারপরে সিবিআই কে একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছিলাম, আমরাও ভাবছিলাম যে রোজই সন্দীপ ঘোষ সিবিআই দপ্তরে যাচ্ছেন, আবার বাড়ি ফিরছেন, আবার যাচ্ছেন, এরকম 16 দিন পর পর তাকে খালি জিজ্ঞাসাবাদ করেই যাচ্ছে। সেই সময় আমরা দেখতে পাই যে আরজি করের যে প্রাক্তন ডেপুটি সুপার ছিলেন আফতাল আলী, তিনি একটা মামলা করেন, এবং মামলায় এর আগে 23 সালেও করেছিলেন এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তিনি কি বলেছিলেন? যে এখানে দুর্নীতি করছেন সন্দীপ ঘোষ, এখানকার মেডিকেল জিনিস, ইউজ করা জিনিস তিনি বিক্রি করছেন অন্য জায়গায়, এবং ওষুধে বিরাট গন্ডগোল করছেন, টাকা নয় ছয় করছেন, ছাত্রদের ওপর টাকা দাবি করছেন, পাস করিয়ে দেবেন সেই জন্য টাকা চাইছেন, নয়তো ফেল করিয়ে দেবেন। এই নানান দুর্নীতির মধ্যে জড়িত রয়েছেন সন্দীপ ঘোষ। এই বলেই তিনি কিন্তু জানিয়েছিলেন, আর 23 সালে জানিয়েছিলেন। কাকে জানিয়েছিলেন? স্বাস্থ্য ভবনে জানিয়েছিলেন, তাতে কিছু হয়নি। কিন্তু যেই এইখানে সিবিআই এই তদন্তটা নেয়, তখন কিন্তু সিবিআই এই আফতার আলীকে ডেকে পাঠায়, তার থেকে সমস্ত নথিপত্র নেয়। এবার দেখা গেল এই দুর্নীতিকাণ্ডেই এই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো সিবিআই এর দুর্নীতি দমন শাখা। তারা কিন্তু গ্রেপ্তার করলো আজকে। ব্যাপারটা এমনই আছে যে সন্দীপ ঘোষেই কি শেষ নাকি? মনে তো হয় না। সন্দীপ ঘোষ এত প্রভাবশালী হয়েছেন কি, কার ভরসায়? এটা তো পড়ছে কার ওপরে? দেখুন তো ভালো করে, এই সুপারদের কন্ট্রোল করছিল কারা? এর আগে আমরা শুনেছি শান্তনু সেন, যিনি রোগী কল্যাণ দপ্তরের সম্পাদক ছিলেন, তিনি কিন্তু বলেছিলেন যে এই সন্দীপ ঘোষের কথা নাম না বলেও যে তাকে সিবিআই হেফাজতে নিচ্ছে না কেন, এবং সাংঘাতিক দুর্নীতি করছে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, তারপরে দেখলাম কি শান্তনু সেন অবশ্যই বক্তব্য রেখেছেন, তাতে তিনি এটাই বলেছেন, তিনি অবশ্যই ঈশ্বরে বিশ্বাস করেন এবং বলেছেন যে যদি কেউ দোষ করে তাকে কেউ মাফ করবে না, ঈশ্বর আছে, তাই আজকে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। তাহলে তার কথা থেকে এটা বুঝতে পারছি যে সন্দীপ ঘোষ যে এই রকম দুর্নীতি চালাতো সেটা অনেক দিন ধরেই। এটা কিন্তু শান্তনু সেন বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছিলেন, শুধু তাই নয়, তার উঁচু তলার নেতা নেত্রীরাও জানে। এটা জানিয়েও কোনো লাভ হয়নি। তাহলে আমাদের কি বুঝতে হবে যে শান্তনু সেন তো তৃণমূলেরই প্রাক্তন একজন সাংসদ, তিনি এই কথা বলছেন, তাহলে কাকে জানিয়েছিলেন? তাহলে কি এর স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়েছিলেন? স্বাস্থ্যমন্ত্রীটা কে? মমতা বন্দ্যোপাধ্যায়।
তাহলে তাই যদি হয় তাহলে স্বাস্থ্যমন্ত্রী ব্যবস্থা নেয়নি কেন? প্রশ্ন তো সবার জাগবে, কেন নেয়নি, কেন নিতে পারেনি? এবার এই যে গ্রেপ্তারির পরে কি মনে হচ্ছে? এর আগে আমরা দেখেছিলাম যে 7 দিনের মধ্যে ফাঁসি চেয়েছিলেন দোষীর মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছিলেন? 7 দিনের মধ্যে এর ফাঁসি হতে হবে। পুলিশ প্রশাসন তদন্ত করছে, তাতে এটাই আমাদের মনে হয়েছিল যে কোনো রকমে মানে সমস্ত তদন্ত ধামাচাপা দিয়ে, আসল রহস্যকে ধামাচাপা দিয়ে কোনো রকমে একজনকে নিয়ে এসে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া। সেটা কে? সঞ্জয় রায়। তাকে পাওয়া গেছিল মদ্যপ অবস্থায়, তাকে ওইখানে দিয়ে কোনো রকমে বার করে নেওয়া, যে আর কোনো তদন্তের দরকার হবে না। কিন্তু দেখা যায় সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে যেভাবে আন্দোলন জেগে ওঠে, আন্দোলিত হয় এবং সবাই বিচার চাইছে, সেই সময় দেখা গেল যে আমাদের আদালতও বিচার চাইছে। সুপ্রিম কোর্ট থেকে শতপ্রণোদিত মামলা হলো, সেই মামলাতেই দেখা গেল সিবিআই যে দিয়েছে হাইকোর্ট সেটা ঠিক করেছে, সিবিআই তদন্ত করছে। তবুও সিবিআই এর ওপর আমাদের বেশ কিছু ভরসা আছে। হয়তো এটা ঠিক যে দেরি হচ্ছে এই কারণে আমাদের যেটা মনে হচ্ছে যে এটা এত লোক আছে, আমাদের ধারণা যে এত লোকের মধ্যে জড়িত, তাতে সময় লাগছে। দিলীপ ঘোষ আজকে গ্রেপ্তার হয়েছেন, কিন্তু গ্রেপ্তার তো অনেক আগেই হওয়ার কথা ছিল। আর প্রমাণ লোপাট করার যে সুযোগ মানে দেওয়া হয়েছে রাজ্য সরকারের থেকে, পুলিশ প্রশাসন যেভাবে এই সুযোগটা দিয়েছে, আমরা দেখলাম যে রাত জাগো প্রোগ্রামের সেই রাত্রিরে যে পুলিশ নিষ্ক্রিয় থেকে কিভাবে প্রমাণ লোপাট করতে সাহায্য করেছে। পুলিশ কিন্তু নীরব দাঁড়িয়ে রইল। কে লালবাজার অভিযান করছে জুনিয়র ডাক্তাররা, কেন জানেন? দাবিটা হচ্ছে গিয়ে যে বিনীত গোয়েল আমাদের পুলিশ কমিশনারের পদত্যাগ। তাদের অভিযোগ যে এইখানে যে প্রমাণ লোপাট হয়েছে সেটা পুলিশ প্রশাসনের দ্বারাই হয়েছে। তাই এই পুলিশ প্রশাসনের প্রধানটাকে বিনীত গোয়েল, পুলিশ কমিশনার, তার পদত্যাগের দাবি নিয়ে আজকে সমস্ত জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করছে। সেই লালবাজার অভিযানে দেখা গেল যে 9 ফুট ব্যারিকেড, লোহার ব্যারিকেড করা আছে, ডাক্তারদের যেতে দেয়নি, পুলিশ আটকেছে। কিন্তু তারা এখনো দাবিতে অনড় যে এই পুলিশ কমিশনারের পদত্যাগ চাই। এরপরে কার পদত্যাগ চাইবে? এরপরে বিনীত গোয়েলের ওপরে কে আছে? পুলিশ মন্ত্রী। তার কেন পদত্যাগ চাইবে না বলুন তো? যে অবস্থা রাজ্যে, কেন পদত্যাগ চাইবে না? সমস্ত মানুষ দেখতে পাচ্ছে পুলিশ এখানে কোনো কাজই করছে না, খালি নেতা নেত্রীদের রক্ষণাবেক্ষণ, তাদের তাবেদারি ছাড়া কোনো কাজ করছে না, তাদের অঙ্গুলি হেলনেই সমস্ত পুলিশ প্রশাসন চলছে। তাহলে এই পুলিশ কমিশনারকে দিয়েই কি হবে? আর এই পুলিশ মন্ত্রীকে দিয়েই বা কি হবে? তাহলে তাদের কোনো দরকার নেই। তার জন্যই আজকে দেখা যাচ্ছে কমিশনারের পদত্যাগ, এবং দেখা যাচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, এবং দেখা যাচ্ছে তার একই জন যেহেতু মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সেইখানে এই দাবি আরো কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আমরা দেখছি যে কোনো রকম ভাবে এই আন্দোলনটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বর্তমান রাজ্য সরকার, কিন্তু যতই বাধা দিচ্ছে ততই এই আন্দোলন আরো বেশি এগিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আরো অনেক লোক অংশগ্রহণ করছে, কারণ মানুষ সহ্য করতে পারছে না, মানুষের সহ্যের বাইরে চলে গেছে। তাই আজকে মানুষ এগিয়ে এসে এর সামনেই এর বিক্ষোভ করছে, এর প্রতিবাদ জানাচ্ছে। এই প্রতিবাদ জানাচ্ছে এই কারণেই যে যেভাবে চলছে সেভাবে কিছুতেই চলতে পারে না। অন্ততপক্ষে একটা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাজ্য, একটা গণতান্ত্রিক সরকার, এটা কখনোই চলতে পারে না। তার কার্যকারিতা কিন্তু গণতান্ত্রিক উপায়ে হচ্ছে না, এটা রাজতন্ত্র চলছে, সেটা কোনোদিন বেশি দিন চলতে পারে না। দিলীপ ঘোষ এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছে এটা ঠিক, কিন্তু তার তদন্ত তো শেষ হয়নি। অভয়া যে মৃত্যুর কারণ কিভাবে হয়েছে তার বিচার এখনো হয়নি, বিচার এখনো পাওয়ার মতন জায়গায় আসেনি। সেই বিচারের দাবিতে এখনো লড়াই চলছে, আরো হয়তো চলবে যতদিন পর্যন্ত এই বিচার না পাওয়া যায়। এই বিচার মানে খালি এই একটি মৃত্যুর বিচার নয়,
পরবর্তী আরেকটা বিচার আছে, যেন আর কোনো মহিলা বা কোনো পুরুষ এইভাবে মৃত্যু না ঘটে, একটা দুষ্কৃতির দ্বারা, দুর্নীতির জন্য যেন তার প্রাণ না যায়। সেই নিরাপত্তার দাবিতে এখনো সেই আন্দোলন চলছে। আর যতদিন পর্যন্ত এই সুবিচার না পাওয়া যাবে ততদিন এই আন্দোলন চলবে। সেটাই দাবি সমস্ত মানুষের, এবং জুনিয়র ডাক্তার, এমনি সিনিয়র ডাক্তার এবং নাগরিক সমাজ, এর মধ্যে যুক্ত হয়ে গেছে সমস্ত লোক, নারী পুরুষ সমান সমান। সেইভাবেই চলছে এই আন্দোলন। দেখা যাক আগামী দিন এই আন্দোলন থেকে কি ফসল আসে, আসলে এর পরিবর্তন আসে কিনা, সেই দিকেই তাকিয়ে থাকবো। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।